জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আমাদের ছোটবেলা যখন স্কুলে পড়তাম মনে আছে একটা ভাব সম্প্রসারণ আসতো, নির্মলেন্দু গুণের কবিতা, যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা। অবশ্য অবহেলাই বটে। যুদ্ধে যা চলছে এই মুহূর্তে, যে মানুষের মৃত্যু মিছিল আমরা দেখছি, তাতে এই মানুষ মারার কর্মযজ্ঞ কত বিশাল বুঝতে পারছেন। এবং লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে যেখানে শুধুমাত্র মানুষকে মারতে, মানুষকে খুন করতে। আর আমাদের মানুষ খুন, ব্যাপক ধ্বংসযজ্ঞের আড়ালে যুদ্ধ রাজনীতিটাই কিন্তু থেকে যাচ্ছে। রাজনীতি তো বটে, ইরান যুদ্ধ সেই রাজনীতির ফসল। কিন্তু ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধের রাজনীতি ডিকোড করব আজ স্পেশাল 24-এ, যেখানে খুব ইম্পর্টেন্ট ভারত। আজ স্পেশাল 24-এ যুদ্ধের রাজনীতি। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ। ইসরায়েল সংঘাতের জেরে লোহিত সাগর থেকে হরমুজ প্রণালী, সবটা একটা আগ্নেয়গিরির মতো। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $100 ছুঁই ছুঁই। যখন গোটা বিশ্ব ভাবছিল ভারত কি এবার ডুববে, ঠিক তখনই দাবার চালে কিস্তেমাত করল দিল্লি। পশ্চিমাদের ম্যাক্সিমাম প্রেশার পলিসিকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত কিভাবে নিজের তেলের ভান্ডার সুরক্ষিত রাখল। ভারতের এই তেলের দাবার চাল কি বিশ্বের নতুন শক্তি সমীকরণ বদলে দিল? দেখুন। স্বীকৃতি দিতে, আর সেই আমেরিকায় বলছে ভারত রাশিয়ার হোক, যে কোনো তেল হোক, তা রিফাইন করে বাকি দেশগুলো সরবরাহ করুক। কিন্তু যদি হরমুজ প্রণালী পুরোপুরি দীর্ঘদিন বন্ধ হয়ে যায়, তার পাল্টা স্ট্র্যাটেজিও দিল্লির কাছে তৈরি। 9 মার্চের লেটেস্ট রিপোর্ট বলছে ভারতের হাতে এখন প্রায় 250 মিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভ আছে। সহজ কথায়, কোনো দেশ যদি কাল থেকে ভারতকে এক ফোঁটা তেলও না দেয়, তাও আগামী 7 থেকে 8 সপ্তাহ বা প্রায় 2 মাস ভারতের চাকা থামবে না। ইন্ডিয়া ফার্স্ট পলিসি ভারতের। তারপরেও বাকি তেল ভারত অন্যান্য দেশকে দিচ্ছে। যেমন বাংলাদেশেই ভারতের কাছে ডিজেল চেয়েছিল, 5000 মেট্রিক টন ডিজেল পাঠানো হচ্ছে পড়শি দেশে। প্রশ্ন উঠছে এখন, এই যুদ্ধে তেলের দাম কি বাড়বে? সরকার জানাচ্ছে রাশিয়ার থেকে পাওয়া সস্তা তেল এবং এই বিপুল রিজার্ভ ভারতকে ঢাল হয়ে রক্ষা করছে। বিশ্ববাজারে দাম বাড়লেও ভারত নিজের শুল্ক আর তেলের মার্জিন অ্যাডজাস্ট করে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এটা শুধু তেল কেনা নয়, এটা এখন ভারতের এনার্জি সভারেন্টি, জ্বালানি সার্বভৌমত্ব। যুদ্ধের বাজারে সবাই যখন কার পক্ষ নেবে তা নিয়ে চিন্তিত, ভারত তখন নিজের অর্থনীতির চাকা সচল রেখে বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে দিল্লি এখন আর কারো চোখ রাঙানিতে চলে না। মধ্যপ্রাচ্যের আগুনে ভারত নিজেকে পুড়তে দিল না, বরং রাশিয়ার তেল, আমেরিকার ছাড়, 2 হাত দিয়ে নিজের ভান্ডার ভরছে। আমেরিকা বা পশ্চিমী দুনিয়া যখন ডলারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ভাবিত, তখন রাশিয়া আর ভারত নিজেদের মুদ্রায় বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে ভারতের ফরেস্ট রিজার্ভ বা ডলারের ভান্ডারে টান পড়ছে না। রাশিয়ার তেল ভারতের টাকাতেই কিনছে নয়াদিল্লি। বিশ্ববাজারে তেলের দাম যখন $100 দিকে যাচ্ছে, রাশিয়া তখন ভারতকে প্রতি ব্যারেলে $12 থেকে $15 পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এই সস্তা তেলের জন্যই ভারতে পেট্রোল ডিজেলের দাম এখনো হাতের বাইরে চলে যায়নি। সব ঠিক থাকলে যাবে না।
মধ্যপ্রাচ্য বা লোহিত সাগর অশান্ত হলে রাশিয়া ভারতকে উত্তরের সমুদ্রপথ ব্যবহারের বিকল্প দিচ্ছে। এই রুট দিয়ে রাশিয়ার তেল সরাসরি ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তনম বা ওড়িশার মতো জায়গায় পৌঁছতে পারে, যাতে হরমুজ প্রণালীর কোনো ঝামেলাই নেই। ফলে যুদ্ধে এই মুহূর্তে ফায়দা তুলছে ভারত। তবে সমস্যা একটাই থেকে যাচ্ছে, গ্যাসে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ইরান যুদ্ধে আসলে দুই মহাশক্তিধরের রাজনীতি চলছে, দুই সুপার পাওয়ারের গেম, যেখানে খোলাখুলি একেবারে মাঠে নেমে আমেরিকা খেলছে আর আড়ালে কলকাঠি নাড়ার চেষ্টা করছে চীন। এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলাচ্ছে না, এটা ওয়াশিংটন বনাম বেজিংয়ের এক বিরাট দাবার লড়াই। ইরান যুদ্ধে কার পৌষ মাস, কার সর্বনাশ, দেখি। চীনের তেল কেনা কঠিন হয়েছে, কিন্তু তারা চুপচাপ বসে নেই। চলতি মাসের রিপোর্ট বলছে ইরান থেকে চীনের তেল আমদানি 14%-এরও বেশি কমে গিয়েছে। হরমুজ প্রণালী ব্লক হওয়ার ফলে চীনের শ্যাডো ফ্লিট বা বেনামি ট্যাঙ্কারগুলো এখন মাঝ সমুদ্রে আটকে। চীনের জিডিপি গ্রোথ টার্গেট কমিয়ে 5%-এর নিচে নামাতে হয়েছে। এক্ষেত্রে অন্য জায়গা থেকে ফায়দা তুলতে চাইছে চীন। আমেরিকা যত বেশি মধ্যপ্রাচ্যের মরুভূমিতে আটকে থাকবে, দক্ষিণ চীন সাগর বা তাইওয়ান নিয়ে তারা তত কম নজর দিতে পারবে। চীন এই স্ট্র্যাটেজিক ডাইভারশনে ফোকাস করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে চীন নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। আমেরিকা যখন বোমা ফেলছে, চীন তখন আলোচনার কথা বলে আরব দেশগুলোর গুড বুকের নাম লেখাতে চাইছে। ট্রাম্প প্রশাসনের বর্তমান রণনীতি হল পিস থ্রু স্ট্রেংথ, অর্থাৎ শক্তির মাধ্যমে শান্তি। ইরানকে দুর্বল করে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজের হারানোর দাপট ফিরে পেতে চায়। ইসরায়েলকে ঢাল করে তারা ইরানের পরমাণু কেন্দ্রগুলো গুঁড়িয়ে দিয়ে রাশিয়ার প্রধান এক বন্ধুকে হাত পা বেঁধে দিতে চাইছে। মধ্যপ্রাচ্যের তেল অর্থনীতি ধ্বংস হলে আমেরিকা তাতে কবজা করতে পারবে, হরমুজ প্রণালীতে নিজেদের দাদাগিরি ফলাতে পারবে। রাশিয়ার পাল্টা তেল অর্থনীতিতে আমেরিকা 1 নম্বর দেশ হিসেবে উঠে দাঁড়াতে চায়। তবে উল্টো দিকটাও রয়েছে। আমেরিকার জাতীয় ঋণ এখন $39 ট্রিলিয়ন ছাড়িয়েছে। এই যুদ্ধের খরচ যোগাতে তারা ইউক্রেন বা তাইওয়ানের জন্য বরাদ্দ অস্ত্র ইরান যুদ্ধে খরচ করে ফেলছে। যুদ্ধের ফলে আমেরিকায় তেলের দাম গত এক সপ্তাহে 14% বেড়েছে, যা ট্রাম্পের জনপ্রিয়তাকে ধাক্কা দিতে পারে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে আমেরিকা আর্থিকভাবে চাপে পড়বে। ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে নজর সরাতে বাধ্য হবে, এটাই বেইজিংয়ের আসল লক্ষ্য। অন্যদিকে আমেরিকা যদি দ্রুত ইরানকে বসিয়ে দিতে পারে, তাহলে তেলের সাপ্লাই চেন খুলে যেতে পারে। তবে তাদের জয়, সেই পথ কঠিন হচ্ছে বলেই ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। ইসরায়েলের লক্ষ্য মধ্যপ্রাচ্যের দাদা হওয়ার, তাদের মানচিত্রকে আরও চওড়া আর সিকিউর করা। আমেরিকা চাইছে ইরানের ওপর আধিপত্য বজায় রেখে এনার্জি রুট কবজা করতে, আর চীন চাইছে আমেরিকাকে এই লড়াইয়ে ক্লান্ত করে নিজে বিশ্বের 1 নম্বর হওয়ার দৌড়ে এগিয়ে যেতে। মাঝখান থেকে ইরান আজ দুই মহাশক্তির লড়াইয়ের ল্যাবরেটরি। যুদ্ধের এই রাজনীতির প্যাঁচে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কিছুক্ষণ আগে একটা আপডেট এলো, ইউএইর সব থেকে বড় রিফাইনারি, যে রিফাইনারি হচ্ছে গোটা বিশ্বে 4th, সেখানে অ্যাটাক হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। মধ্যপ্রাচ্যের যে গোল্ডেন ইকোনমি বা গ্ল্যামারাস ইকোনমির দাপট আমরা গত 2 দশকে দেখেছি, এই যুদ্ধ তার ভিতে বড়সড় ফাটল ধরিয়ে দিচ্ছে। এটাকে শুধুমাত্র রিজিয়নাল ওয়ার হিসেবে দেখলে হবে না, এটা মধ্যপ্রাচ্যের ইকোনমিক মডেলের জন্য একটা পার্মানেন্ট প্যারালাইসিস। যুদ্ধ রাজনীতির ফাঁদে পড়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি, আমির শাহী, কুয়েতের মতো দেশগুলোর পার্মানেন্ট ড্যামেজের আশঙ্কায় জোরদার হচ্ছে এই যুদ্ধ রাজনীতির প্যাঁচে। দুবাই বা আবুধাবির ইকোনমি চলে সিকিউরিটির ওপর। সারা বিশ্বের ধনকুবেররা সেখানে ইনভেস্ট করে, কারণ ওই সব জায়গা পলিটিক্যাল নিউট্রাল আর সুরক্ষিত জোন। যদি ইরানের মিসাইল বা প্রক্সি ড্রোন এই শহরগুলোর ওপর দিয়ে এভাবেই ওড়াউড়ি চালায় বা হামলা চলতে থাকে, তবে বিদেশি ট্যুরিস্ট, রিয়েল এস্টেট ইনভেস্টররা পালাতে শুরু করবে। যে গ্ল্যামার দিয়ে তারা তেলের বিকল্প খুঁজছিল, সেই পর্যটন আর ফিনান্সিয়াল সেক্টর ধসে যাবে।
দুবাই আর সেফ থাকবে না, হয়ে যাবে ফ্রন্ট লাইন সিটি। এতদিন মধ্যপ্রাচ্য দাদাগিরি করত কারণ বিশ্ব তাদের তেলের ওপর নির্ভরশীল ছিল। এই যুদ্ধের ফলে সাপ্লাই চেন বারবার ধাক্কা খাচ্ছে। ইউরোপ তো বটেই, গোটা বিশ্বই এবার মরিয়া হয়ে রিনিউয়েবল এনার্জি বা গ্রিন হাইড্রোজেনের দিকে ঝুঁকবে, যাতে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যুদ্ধের বাজারে তেলের দাম সাময়িক বাড়লেও লং টার্মে পৃথিবী যখন তেলের বিকল্প খুঁজে নেবে, তখন মধ্যপ্রাচ্যের এই মরুভূমিগুলো স্রেফ বালির স্তূপে পাল্টে যেতেই পারে। তাদের ব্ল্যাক গোল্ডের চাহিদা কমে যাবে পাকাপাকিভাবে, যদিও তা সময় সাপেক্ষ। লজিস্টিক্স হাব হওয়ার যে স্বপ্ন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেখেছিলেন, তা কার্যত ভেস্তে যেতে বসেছে। ইনভেস্টররা এখন এই রুটকে হাই রিস্ক মনে করছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আমেরিকার চীনের দড়ি টানাটানিতে মাঝে পড়ে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। একদিকে নিরাপত্তার জন্য আমেরিকাকে দরকার, অন্যদিকে তেলের বাজারের জন্য চীন। এই দোটানায় পড়ে তাদের ইকোনমিক স্টেবিলিটি নষ্ট হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা আসলে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোডের কফিনে শেষ পেরেক হতে পারে। কারণ চীনের প্রজেক্টগুলো দাঁড়িয়ে আছে ঋণের ওপর, আর সেগুলোর বেশিরভাগই এখন যুদ্ধ বিধ্বস্ত বা রাজনৈতিকভাবে অস্থির অঞ্চলে। চীন পাকিস্তান থেকে শুরু করে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত যে জাল বিছিয়েছিল, সেটা এখন কার্যত অচল। পাকিস্তানের ইকোনমি শেষ, আর চীনের তৈরি বন্দরগুলো ভুতুড়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। এই যুদ্ধে যদি ইরানের রাস্তা বা চীনের সাপ্লাই লাইন ব্লক হয়ে যায়, তবে চীনের কয়েক বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট ডুবে যাবে। আরবরাও বুঝতে পারছে শুধু তেলের ওপর ভরসা করলে হবে না, ভারতের সাথে এই লজিস্টিক্স লিঙ্কে থাকলেই তাদের ইকোনমি বাঁচবে। অর্থাৎ যুদ্ধ থামলে সবাই তাই আগে ভারতের প্রস্তাবিত করিডোরটাকেই সচল করতে ঝাঁপাবে। চীনকে রোখার জন্য আমেরিকাও ভারতের এই প্রজেক্টকে গুরুত্ব দিতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি চীনকে ইরান থেকে দূরে সরিয়ে দেয়, তবে ভারতের জন্য ফিল্ড ফাঁকা। ভারত সেখানে একমাত্র বিকল্প। জিও পলিটিক্সের দাবার ছকে যুদ্ধের চলতি ধ্বংসই চীনের দাদাগিরি শেষ করে ভারতের করিডোরের রাস্তা আরও পরিষ্কার করে দিতে পারে। চীন যদি গোত্তা খায়, তবে ভারতের IMEC হবে বিশ্ব বাণিজ্যের নতুন মেরুদণ্ড। এতদিন মধ্যপ্রাচ্য বিশ্বকে তেলের নেশা ধরিয়ে রেখেছিল, কিন্তু এই যুদ্ধই বিশ্বকে সেই নেশা ছাড়ানোর সুযোগ করে দিচ্ছে। তেল ইকোনমি আজ নিজের জালেই নিজে জড়িয়ে গেছে। রাশিয়া আর আমেরিকা যেখানে তেলের বিকল্প ভাণ্ডার হিসেবে নিজেদের প্রজেক্ট করতে চাইছে, সেখানে মধ্যপ্রাচ্য ব্রাত্য হতে থাকবে। আর ভারত, আমেরিকা বা রাশিয়া তেল রিফাইন করার মূল ভরকেন্দ্র হয়ে উঠতে চলেছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।